আলোচনায় জিয়াউর রহমানের সমাধি নেই চন্দ্রিমা উদ্যানে, বললেন প্রধানমন্ত্রী। সরিয়ে নেওয়া হবে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পাল্টা অবস্থান বিএনপির। মহামারীতেও পুরো দমে চলছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কর্মযজ্ঞ। সব ঠিক থাকলে ৩ বছরেই যাবে উৎপাদনে। গভীর সমুদ্র বন্দর চালুও সময়ের ব্যাপার। এবং বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রামের নালাগুলো যেন মরণ ফাঁদ। বারবার ঘটছে প্রাণহানি। স্ল্যাব বসিয়ে দুর্ঘটনা এড়ানোর কথা ভাবছেন মেয়র। ভোরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দেশে ফেরানোর প্রক্রিয়াও চলছে বলে আবারও জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আফ্রিকা সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের নিয়ে কথা বলেন। আমাদের তো আর ওখানে অন্ডারগ্রাউন্ড কেউ নেই, আমরা মিডিয়া থেকে ওই খবরটুকুই পাচ্ছি। আমরা পরিস্থিতি দেখছি, বাংলাদেশি যারা আছেন তাদের সাথে আমরা যোগাযোগে আছি। সোফার আমরা জানি ওনারা সেফ আছেন। এদিকে আফ্রিকা সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। They will manage, কারণ গভর্নমেন্টের অল সাপোর্ট আছে যে তাতে যেভাবে যারা ফিরে আসা উচিত সেইভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হয়। এবার দেশের খবর। 15 অক্টোবরের পর খুলতে যাচ্ছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কোন বিশ্ববিদ্যালয় কবে খুলবে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলছেন, এই সময়ের মধ্যে সবার করোনার টিকা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গেল বছরের 8 মার্চ বাংলাদেশে আঘাত হানে বৈশ্বিক মহামারী করোনার ছোবল। এরপর সংক্রমণ ছড়াতে থাকে, এক পর্যায়ে বন্ধ হয়ে যায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। 17 মার্চ 2020 সালে বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খোলা সম্ভব হয়নি প্রায় 1.5 বছরে। তবে সরকারি তরফে বরাবরই আশ্বাস ছিল সংক্রমণ হার কমলেই খুলবে সব। গত 2 সপ্তাহ ধরে সংক্রমণের হার নিম্নমুখী। একই সঙ্গে চলছে টিকা কার্যক্রম। এর উপর ভর করে প্রথম ধাপ খুলতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল বৈঠকে বসেন শিক্ষা সংশ্লিষ্টরা। সিদ্ধান্ত নেওয়া হয় 15 অক্টোবরের পর দেশের বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া। প্রস্তুত আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরাও। যদি আমাদের হল আসলে খুলে দেওয়া হয় কিংবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেওয়া হয়, তাহলে এটা এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। আমি 2019 থেকে এই অবধি এখনো পর্যন্ত প্রথম সেমিস্টারে আছি, তো এই জন্য কিন্তু সবাই কিন্তু অনেক হতাশার মধ্যে আছে। যত দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়, যত দ্রুত শিক্ষা কার্যক্রম শেষ করা যায়, ততই দেশের জন্য উন্নতি হবে। সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমরা পরীক্ষায় বসতে পারবো। সকলকে এই ধরনের নির্দেশনা দিয়েছি যে যেন সকলে 15 সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রমের আওতায় আসে, এবং যাদের এনআইডি নাই, ন্যাশনাল আইডি নাই, তাদের জন্য আমরা ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট দপ্তর বিভাগকে এটা বিশেষভাবে অনুরোধ করেছি যে অগ্রাধিকার দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে এই এনআইডি সরবরাহ। এখন পর্যন্ত কত শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে এ বিষয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠাতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। যাদের এনআইডি আছে তারা যদিও এখনো টিকা দিয়ে না থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে তাদের টিকার ব্যবস্থা করা হবে। আর যাদের এনআইডি নাই তাদের স্বল্প সময়ের মধ্যে এনআইডি সংগ্রহ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা করবে। যদি স্বল্প সময়ের মধ্যে এনআইডি পেতে অসুবিধা হয়, তাহলে অন্য আইডেন্টিফিকেশনের মাধ্যমে তাদের টিকাদানের ব্যবস্থা করা হবে। তবে এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রায় 1,30,000 আবাসিক শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের 85% শিক্ষককে টিকার আওতায় আনা হয়েছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই, তারপরও কেন সেখানে বিএনপি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে শোক দিবসে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনায় সরকার প্রধান কথা বলেন। 15 আগস্টের হত্যাকাণ্ডের পর স্বাধীনতা বিরোধী চক্র দেশকে পাকিস্তানি কায়দায় গড়তে চেয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের চক্রান্ত আর কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
শোকের মাসে নানা কর্মসূচিতে ৭৫-এর ১৫ই আগস্টের স্মৃতিচারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে এই স্মরণ সভায় যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর কমিটির আয়োজনে এই সভায় তৎকালীন বিভিন্ন রাজনৈতিক ঘটনার পরিক্রমা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিয়াউর রহমান ও তার দোসররা স্বাধীনতাকেই ভুলুণ্ঠিত করতে চেয়েছিল। ঘাতকের দল এই হত্যাকাণ্ড করে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ ঘোষণা দিয়েছিল রেডিওতে প্রথম। এরকম একটা ঘটনার পর আমাদের দল সমর্থক মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা ছিল তা হয়তো তারা করতে পারেনি। সেনাবাহিনীরও যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই। এর পিছনের রহস্যটা কি, সেটাই কথা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নেই জেনেও বিএনপি কেন সেখানে হাঙ্গামা করে সেই প্রশ্ন তোলেন আওয়ামী লীগ প্রধান। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই। তারা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তার বাবার লাশ দেখেছে? গুলি খাওয়া লাশ তো দেখাই যায়। তারা কি দেখেছে কখনো, বা কোনো একটা ছবি দেখেছে? কেউ দেখেনি। ওই বাক্সের ফাঁক থেকে যারা দেখেছে একটু, সেই এরশাদের মুখ থেকেই শোনা কমব্যাট ড্রেস পরা ছিল। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। এটা কি বিএনপির লোকরা জানে না? তাদের বানামারি ধস্তাধস্তি করার চরিত্র তো এখনো যায়নি। জাতির পিতার আদর্শকে হত্যা করতেই বিগত দিনে ক্ষমতাসীনরা দেশের উন্নয়নে কাজ করেনি বলেও অভিযোগ তোলেন শেখ হাসিনা। স্বাধীনতা অর্জনটাই যেটা ভুল, সেই ভুলটাকে দেখানো মানুষকে, সেই জন্য দেশের কোনো উন্নতি যারা এসছে, জিয়াই বলেন, এরশাদি বলেন, খালেদা জিয়া বলেন, এরা কিন্তু করেনি। এবং এখানে জিয়াউর রহমানই সব থেকে বেশি। শত বাধা অতিক্রম করে মৃত্যু ভয়, আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থেকে দেশের মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশটাই আমার পরিবার, আমি সেইভাবেই বাংলাদেশের মানুষকে দেখি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের সমাধি সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। গতকাল দুপুরে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কবরে লাশ নেই জেনেও তা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি। জিয়ার কবরের লাশ সেখানে দিয়েছে, এটা মিথ্যা কথা। সেখানে কোনো লাশ নাই, থাকলে ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক সেখানে অন্য কিছুর লাশ সেখানে দেওয়া হয়েছে। মূল নকশা ছিল সেই অনুযায়ী সংসদ চত্বর থাকবে। এখানে জিয়াউর রহমান সহ আরও অনেক অবাঞ্ছিত ব্যক্তির কবর আশেপাশে আছে, সেগুলো থাকতে পারে না। যে সমস্ত স্থাপনা আছে তাও থাকতে পারে না। জিয়াউর রহমানের সমাধি নিয়ে আওয়ামী লীগের বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে প্রমাণিত হয় তারা জিয়ার স্বাধীনতা যুদ্ধের অবদানকে স্বীকৃতি দিতে চায় না। তিনি তার মাজার সম্পর্কেও কথা বলেছেন, তার ৭১ সালের যুদ্ধের ভূমিকা নিয়েও কথা বলেছেন। এটা একটা হাস্যকর একটা বক্তব্য তিনি রেখেছেন, এবং এই বক্তব্যগুলো থেকেই প্রমাণিত হয় যে এরা কতটা প্রতিহিংসা পরায়ণ, যে তারা যে স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন তার ন্যূনতম যে স্বীকৃতি, সেই স্বীকৃতিকেও তারা দিতে নারাজ। আজকে কথায় ঐতিহাসিকভাবে সত্য, এটা দিবালোকের মতো সত্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রণাঙ্গনে থেকেই যুদ্ধ করেছেন, রণাঙ্গনে থেকেই যুদ্ধ পরিচালনা করেছেন। বছরের পর বছর পার হলেও ফেনীতে বাঁধ ভাঙার ভোগান্তি থেকে রেহাই পাচ্ছে না ফুলগাজীবাসী। বুধবার মধ্যরাতে পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণের বাঁধের একটি অংশ ভেঙে পড়েছে। এতে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের 4টি গ্রাম প্লাবিত হয়েছে। মাস না বেরোতেই একই বাঁধে আবারও ভাঙনে ক্ষুব্ধ এলাকাবাসী। আতিয়া সজলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মীর হোসেন রাসেল। পানিতে থই থই করছে ফেনীর ফুলগাজী বাজার ও পরশুরাম সড়ক। 122 কিলোমিটার দীর্ঘ মুহুরী নদীর বাঁধ এখন ফুলগাজীবাসীর কাছে যেন গলার কাটা।
বুধবার রাতে হঠাৎ করেই পাহাড়ি ঢলে পানির চাপে ফেনীর ফুলগাজী উপজেলার জয়পুর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধের একটি অংশে ভেঙে যায়। সড়কের পাশাপাশি লোকালয়ে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে ফুলগাজী ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রামের শত শত গ্রামবাসী। 1.5 মাসের ব্যবধানে আবারও এই ভাঙনে ক্ষোভ জানায় এলাকাবাসী। এই বছর নতুন না, এটা সারা বছর এই অবস্থা। বাঁধগুলি টেকসই ভাবে ঠিক মতো বাঁধে না, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। দান রুশি দানও নিচে গই, মাছও নিচে গই, এখন তো আমরা চলার কোনো সিস্টেম নাই। আর অবহেলার কারণে এই হাজার হাজার বিঘা জমির ধান কৃষকের শেষ। মেরামত করা হয়, সেই মেরামতটা এমন ভাবে করা হয় যেন পানি আসলে আবার ভেঙে যায়। প্রতি বছরই ঘরবাড়ি, ফসলের জমি আর পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে এলাকাবাসী। এই অবস্থায় স্থায়ী সমাধানের দাবি খোদ কৃষি কর্মকর্তার। 150 হেক্টর আবাদি জমি আমাদের প্লাবিত হয়ে গেছে। পরবর্তীতে রিকভার করার জন্য নাবির রোপা আমন যেটা বলি আমরা, সেটা করতে পারবে, কিন্তু কৃষকের যে ক্ষতি হবে সেটা তো পুষিয়ে না খুব মুশকিল হবে। বাঁধ ভাঙার আগে থেকেই মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে বলে আশাবাদ পানি উন্নয়ন বোর্ডের। 9-এর নিচে হলে পানি যখন একেবারে নেমে যাবে, এখন না, এখন তো ধরেন 13 বা 13-র কাছাকাছি, 13.22 আছে পানি ওঠানামা করতেছে, কিন্তু পানি যখন 9 বা 9-এর চেয়ে একটু কম হবে, সেক্ষেত্রে পানি যখন কমবে তখন করতে পারবে। 1 জুলাই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী ছাড়াও ফেনীর কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছিল। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে বাঁধ মেরামত করে পানি উন্নয়ন বোর্ড। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। পদ্মা সেতু এড়িয়ে ফেরি চলাচল শুরু করতে শরীয়তপুরের জাজিরা প্রান্তে নতুন ঘাট প্রস্তুত করা হয়েছে। পন্টুন স্থাপন ছাড়াও সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। বিআইডব্লিউটিসি বলছে নির্দেশনা পেলে ফেরি চালু হয়ে যাবে। এদিকে গেল 9 দিন ধরে শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন ঘাট ব্যবহারকারীরা। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনকে সঙ্গে নিয়ে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। অবশেষে মাঝির কান্দি ঘাট চালু হচ্ছে। ঘাটে পন্টুন স্থাপন করা হয়ে গেছে, সংযোগ সড়ক তৈরিও শেষ। পদ্মা সেতু এড়িয়ে সোজা পথে মাঝির কান্দি ঘাট ফেরি চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ঘাটটা আরো বহুত আগে আসা উচিত ছিল। প্রবল স্রোতে পদ্মা সেতু নিচ দিয়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ দাবি করে গেল 8 দিন ধরে শিমুলিয়া বাংলা বাজার রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। আইসা তখন বিপদে পড়ে গেছে, এখন ফেরি বন্ধ। বিআইডব্লিউটিএ জানায় মিডিয়াম ফেরি চলাচলের জন্য মাঝির কান্দি ঘাট একেবারেই প্রস্তুত। জরুরি ব্যবস্থায় ছোট গাড়ি বা অ্যাম্বুলেন্স এই ধরনের যদি কোনো পারাপারের প্রয়োজন হয়, তাহলে এই মাঝির কান্দি ঘাট দিয়ে শিমুলিয়ার সাথে পারাপার করা যেতে পারে। আমরা তো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত লাগবে, সরকারের সিদ্ধান্ত লাগবে। স্থানীয় প্রশাসন, যেটা পুলিশ এবং যে সকল কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তারা যদি সেইভাবে পজিটিভ রেজাল্ট এখানে পাওয়া যায়, তাহলে শিমুলিয়া থেকে মাঝিকান্দি আমাদের এই ফেরি চলাচল পরীক্ষামূলক আমরা শুরু করে দিব। মাঝির কান্দি থেকে সড়ক পথে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টের দূরত্ব 5 কিলোমিটার। তবে সরু রাস্তার কারণে এই রুটে যানবাহন দক্ষিণাঞ্চল থেকে শুধু আসবে, আর ঢাকা থেকে মাঝির কান্দি ঘাট হয়ে কাজিরহাট দিয়ে 22 কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটের দূরত্ব 11 কিলোমিটার, আর শিমুলিয়া থেকে নতুন এই ঘাটের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। শরীয়তপুরের মাঝির কান্দি থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শরীয়তপুরে পদ্মা সহ সব নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তীব্র স্রোতে কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের মানুষের। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। গত কয়েকদিন ধরে পদ্মার পানি বেড়েই চলেছে। এতে ডুবে গেছে শরীয়তপুরের নদী তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল। পানিবন্দী কয়েক হাজার মানুষ। জাজিরা উপজেলার কুন্ডের চর, বিলাসপুর, বড়কান্দি, পালের চর ও পূর্ব নাওডোবা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে পদ্মার ভাঙন। ইতোমধ্যে অনেক বসতবাড়ি, ফসলি জমি ও দোকানপাট নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে বিদ্যালয় সহ অনেক স্থাপনা। আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি, স্কুলে পড়াশোনা করি, কোন সময় নদীতে ভেঙে যায় স্কুলটা। পদ্মা নদীতে অনেক ভাঙা যেতেছে, তাই আমরা চাই সরকারের জানি আমাদের স্কুলটা ভালোভাবে বেড়িবাঁধ করে, তাহলে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবো। আমাদের স্কুল
রক্ষা করার জন্য সরকারের কাছে আমরা দাবি করি। এলাকায় যে বস্তা হালাইতেছে এর জন্য আমরা অনেক খুশি, আমাদের ভাঙন একটু নিয়ন্ত্রণ আছে। বর্তমানে যেভাবে বস্তা হালাইতেছে এতে আমাদের একটু রাতে হইলেও একটু শান্তি পাই, আর নাহলে একটু মনে করেন নদীতে তা গোতলাইছে তা ভাঙছে, রাতে শুইলেও ঘুম আসে নাই। ভাঙন রোধের চেষ্টার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, প্রকল্প অনুমোদন পেলে স্থায়ীভাবে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। ভাঙনের ভয়াবহতা তীব্র ছিল এই বছর, 3 মিটার দূরেই 9 মিটার ডেপথ ছিল। সেই সমস্ত এলাকায় আমরা প্রথম অংশে জিও ব্যাগ ডাম্পিং করি, পরবর্তীতে অংশে জিও টিউব ডাম্পিং করি 2-3 দফায়। বর্তমানে 2-3 দফায় জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করার ফলে স্টেবল কন্ডিশনে রয়েছে। বৃহস্পতিবার শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সময় সংবাদ, শরীয়তপুর। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার এখন নিম্নমুখী। গত 2 মাসের মধ্যে গতকাল কোভিডের সর্বনিম্ন মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন 102 জন। শনাক্তের হার 13.77%। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আগের মতো হাসপাতালগুলোতে নেই করোনা রোগী নিয়ে স্বজনদের ছোটাছুটি, সহজেই মিলছে অক্সিজেন, তবে এখনও আইসিইউ সংকট রয়েই গেছে। 24 ঘন্টায় সর্বোচ্চ মারা গেছে ঢাকা বিভাগে 37 জন। করোনায় দ্বিতীয় সর্বোচ্চ 24 জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে, তাদের মধ্যে 7 জনই চট্টগ্রাম জেলার। শনাক্তের হার 15.38%। ডাক্তারদের পর্যবেক্ষণে আল্লাহর রহমতে সুস্থ অনেকটাই, আলহামদুলিল্লাহ। রোগীর চাপ অনেকটা কমে গেছে, প্রতিদিন 50 থেকে 60 জন রোগী থাকে। 24 ঘন্টায় করোনায় সিলেট বিভাগে মারা গেছেন 13 জন। 1375টি নমুনা পরীক্ষায় শনাক্ত 181 জন। হটস্পট খুলনা বিভাগেও কমেছে করোনায় মৃত্যুর হার, মারা গেছেন 8 জন, নতুন করে আক্রান্ত হয়েছেন 297 জন। করোনায় বরিশালে 6 এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে 5 জন করে মারা গেছেন। সাধারণ শয্যার সংকট না থাকলেও এখনও রয়েছে আইসিইউ সংকট। ভিতরে অক্সিজেনটা পরিমাণে আছে, অক্সিজেন স্বল্পতা নাই। হ্যাঁ, তাছাড়া ওভারঅল সবকিছু ভালো, অত্যন্ত ভালো চিকিৎসা হইতেছে এবং রোগীর ঝামেলা কম, অনেক ভিড় কম আছে। করোনা ইউনিটের অবস্থা এখন মোটামুটি ভালো, এখন সিট খালি আছে। এছাড়া 24 ঘন্টায় করোনায় রংপুর বিভাগে 4 জন মারা গেছেন। জেলার হাসপাতালগুলোতেও কমেছে রোগীর চাপ। আহসানুল করিম, সময় সংবাদ। চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারানোদের প্রায় 30% শিশু, আর আক্রান্তের প্রায় 40%-ই বয়স 1 থেকে 12-র মধ্যে। ঢাকা শিশু হাসপাতালে গেলেই বোঝা যায় শিশুদের জন্য কতটা মারাত্মক হয়ে উঠেছে এডিসবাহী এই রোগ। গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন 267 জন। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। বয়স মাত্র 10 বছর পেরোতেই আদরের জান্নাতকে কেড়ে নিল ডেঙ্গু। মায়ের কান্না আহাজারিতে ভারী তাই ঢাকা শিশু হাসপাতাল। অবস্থার অবনতিতে নেওয়া হয়েছিল আইসিইউতে, তবে শেষ পর্যন্ত হার মানতে হলো মৃত্যুর কাছে। জসীমউদ্দিন মেডিকেলে নিয়ে গেছিলাম, পরে কইছে আইসিইউতে রাখা লাগবো, পরে এই জায়গায় নিয়ে এসেছি। আজকে 4 দিন হয় ভর্তি করাইছি, পরে আজকে মারা গেছে। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারানো 40 জনের 12 জনই শিশু। এর মধ্যে 7 মৃত্যুর করুণ সাক্ষী ঢাকা শিশু হাসপাতাল। ক্রমেই বেড়ে চলা রোগী চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। হাসপাতালটিতে বর্তমানে ডেঙ্গু নিয়ে ভর্তি 63 শিশু। বর্তমানে দেশে এর চেয়ে বেশি ডেঙ্গু রোগী আছে কেবল 2টি হাসপাতালে, ফাঁকা নেই কোনো আইসিইউ। হাসপাতালের এ চিত্রই বলে দেয় শিশুদের জন্য কতটা উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি। অনেক শিশু দ্রুতই কাবু হয়ে পড়ছে এডিসের কামড়ে। অনেক খারাপ অবস্থা থেকে আল্লাহর রহমতে আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে আমার কোলে। আমার ছেলে তো মনে হচ্ছিল যে চলেই যাবে দুনিয়ার থেকে, এরকম অবস্থা ছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করতে করতে অসহায়, এমন অসহায়, 2টা মেডিকেল ঘুরে পরে এখানে অসহায় আইসি। এখানে এটা এত দ্রুত অবস্থার পরিবর্তন ঘটলো, মানে 3 দিন জ্বর ছিল, প্লাটেলেট দ্রুত কমতে থাকলো। প্রথম দিনে দেখলাম 2,25,000, তারপরের দিন 1.5 লাখ, এখন 80 নিচে চলে আসছে। চিকিৎসকরা বলছেন শিশুদের ক্ষেত্রে কোভিডের চেয়েও ভয়ানক ডেঙ্গু। আবার বড় একটি অংশই দেরিতে হাসপাতালে আসায় সংকট আরও বাড়ছে। করোনা বাচ্চাদের কিন্তু অত খারাপ হয় না, দেখা যাচ্ছে মর্টালিটি বেশি বড়দের। সেরকম ডেঙ্গু হচ্ছে বাচ্চারাই খুব রিস্কে আছে। ওভার ফ্লুইড হয়ে কিন্তু প্লুরাল ইনফিউশন নিয়ে বাচ্চা অনেক খারাপ করে নিয়ে আসছে, তখন খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের কাছে যে এটাকে ট্রিট করা। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। আবেদন করার 21 দিন পর কেন পরিমনির জামিন শুনানির দিন ধার্য করা হলো, এ নিয়ে প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। শুনানির তারিখ এগিয়ে 2 দিনের মধ্যে কেন জামিন আবেদন নিষ্পত্তি করা হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
48 ঘন্টার মধ্যে জজ আদালতের বিচারককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। পরিমণির আইনজীবীর প্রত্যাশা, নিম্ন আদালতে ইতিবাচক আদেশ পাবেন তারা। ম্যাজিস্ট্রেট কোর্টে 4 দফা চেয়েও না পাওয়ায় জজ কোর্টে জামিন আবেদন করেন চিত্রনায়িকা পরিমণি, কিন্তু আদালত সে আবেদনের শুনানির দিন ধার্য করেন 21 দিন পর 13 সেপ্টেম্বর। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পরদিন তার আইনজীবীরা শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন জানালেও তাতেও সাড়া দেননি মহানগর দায়রা জজ আদালত। প্রতিকার চেয়ে তাই হাইকোর্টে আসেন পরিমণি, যার শুনানি হয় বৃহস্পতিবার দুপুরে। সব শুনে দেরিতে শুনানির তারিখ দেয়া নিয়ে প্রশ্ন তোলেন উচ্চ আদালত। জানতে চান কেন 2 দিনের মধ্যে পরীর জামিন আবেদন নিষ্পত্তি করা হবে না, কেন বাতিল করা হবে না দেরিতে শুনানির আদেশ। 48 ঘন্টার মধ্যে এই 2 প্রশ্নের জবাব চাওয়া হয়েছে নিম্ন আদালতের কাছে। 22/8/2021 তারিখের আদেশ কেন স্যাটিসফাইড হবে না, এবং আমাদের যে বেল অ্যাপ্লিকেশন আছে ওনার কোর্টে, সেটা কেন 2 দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে না, তৎমর্মে রুল ইস্যু করেন। এই রুলটার কমিউনিকেট করার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ওনাদের 2জনকেই 24 ঘন্টার মধ্যে কমিউনিকেট করার কথা বিজ্ঞ আদালত মাননীয় বিচারপতি মহোদয় নির্দেশ দেন। এদিন উচ্চ আদালত বলেছেন, এত দেরিতে শুনানি হলে আবেদনকারীর অধিকার ও স্বাধীনতা খর্ব করে। পরীর আইনজীবীর প্রত্যাশা, উচ্চ আদালতের হস্তক্ষেপে হয়তো এবার ইতিবাচক কিছু হবে। এই মামলার যে অফেন্সের যে মাত্রা, এই মাত্রা অনুযায়ী তাকে আগে বেল দেওয়ার জরুরি ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে, সেটা কোর্টকে বলেছি আমরা। তো মাননীয় আদালত সেটা বিবেচনায় নিয়েছেন। মামলায় 3 দফায় 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারে আছেন এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। গেল 4 বছরে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়েছে 1 লাখের বেশি শিশু। পরিবার পরিকল্পনায় অনাগ্রহ আর নানা সুবিধার লোভে বেশি সন্তান জন্ম দাবি স্থানীয়দের। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মামা মৎস্য আড়তে ইলিশের ছড়াছড়ি। রাজধানী ঢাকা সহ দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড়। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মোটরসি এই ইলিশের কিন্তু ছড়াছড়ি এখন এই পদ্মা তীরের মা মৎস্য আড়তে, কিন্তু এই পদ্মা তীরে কিন্তু এখন পদ্মার ইলিশের আকাল আপনারা দেখছেন যে বড় বড় ইলিশে সয়লাভ হয়ে গেছে কিন্তু পুরো হাট, এবং এই হাট জুড়ে ইলিশ আর ইলিশ। তবে জেলের জালে এই পদ্মায় যে ইলিশ ধরা পড়ছে না, সেই কারণে কিন্তু অনেক ক্রেতাই এসে খুবই দুঃখ প্রকাশ করছেন যে পদ্মার ইলিশ নিয়ে যেতে পারছেন না তারা। তবে উপকূলের যে ইলিশ, তারা বলছেন যে এই ইলিশেরও মান ভালো, এবং এখানে বড় ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত। এবং আমরা লক্ষ্য করছি আজকে কিন্তু অনেক ছোট আকারে মাছও উঠেছে এই হাটে, যে 400 গ্রামের যে ইলিশ, যেগুলোতে মোটামুটি 4টায় 1.5 কেজি কাছাকাছি, এরকম ইলিশ কিন্তু 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং অন্য বিভিন্ন রকমের সাইজের ইলিশ আছে। তো এই ইলিশ ঘিরে কিন্তু এখানে আপনারা দেখছেন যে উপচে পড়া ভিড়, এবং রাজধানী ঢাকা সহ নানা অঞ্চলের ক্রেতারা এসছেন। এই যে পাইকারের পাশাপাশি আমরা অনেক শৌখিন ক্রেতাকে লক্ষ্য করছি যে তারা ইলিশ কিনতে এসছেন, এবং আপনারা দেখছেন যে কত বড় সাইজের ইলিশ, যেগুলো সাধারণত এত বড় আকারের হয় না। তারা বলছেন যে উপকূলীয় জেলাগুলোতে প্রচুর ইলিশ ধরা পড়লেও কিন্তু এই পদ্মায় ইলিশ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে কিন্তু স্থানীয় মৎস্য বিভাগ বলছেন যে পূর্ণিমা এবং অমাবস্যাকে ঘিরে কিন্তু এই নদীতে জোয়ার ভাটায় ইলিশের আসা যাওয়ার ঘটনা ঘটে। তো তারা বলছেন যে আগামী 15-20 দিনের মধ্যেই হয়তো পদ্মায় আবার ইলিশ পাওয়া যাবে। এবং এখন কিন্তু আপনারা জানেন যে শরৎকাল চলছে, এবং এই বর্ষা পরেও কিন্তু এই শরৎকালে নদীতে অনেক পানি থাকে, এবং এই মৌসুমটায় বেশ ইলিশ ধরা পড়ে, এবং এই মৌসুমটা কিন্তু পদ্মা এখন পানি বাড়তি। তবে গেল বর্ষার চাইতে কিন্তু
কিন্তু কম পানি, তারপরও এই পানি বৃদ্ধির পরে তারা আশা করছিলেন যে তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে, কিন্তু জেলেরা এই নিরাশ হয়ে নদী থেকে ফিরছেন এবং বলছেন যে সমুদ্রে প্রচুর ইলিশ পাওয়া গেলেও কিন্তু পদ্মায় সে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে না। এবং এখানকার যে 29টি আড়ত রয়েছে এবং এই খোলা মাঠে আরো 200 বিক্রেতা রয়েছে, তাদের কিন্তু পসরা বন্ধ নেই। তাদের এখানে প্রচুর ইলিশের চাহিদা, সে কারণে কিন্তু তারা উপকূলীয় অঞ্চলের ইলিশে ভরপুর করে ফেলছেন আড়তগুলো, এবং সেখানে কিন্তু এই ভোরবেলা থেকেই নিলামে উঠছে ইলিশ এবং এই যে টনে টনে ইলিশ বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে এই ইলিশের বিক্রি তাদের যদি পদ্মার ইলিশ পাওয়া যেত তাহলে কিন্তু এই বিক্রিটা আরো ভালো হতো। এবং এখানে পদ্মার ইলিশের চাহিদা সবচেয়ে বেশি, এবং এই যে ক্রেতারা যারা আসেন পদ্মার ইলিশকে ঘিরে আসেন, এবং অনেক সময় কিন্তু তারা এই পদ্মার ইলিশের আকালের সুযোগে তারা অনেকে কিন্তু আবার পদ্মার ইলিশ বলেও সেই উপকূলের ইলিশ বিক্রি করেন, এরকমও অভিযোগ কিন্তু ক্রেতারা করছেন। এবং এখানকার যে এই মাওয়া যে এই এলাকাটি আছে সেটি কিন্তু পদ্মা সেতুকে ঘিরে, এবং এক্সপ্রেস ওয়ে যে সুপার এক্সপ্রেস ওয়ে যে দেশের প্রথম, সেটি রাজধানী ঢাকা থেকে মাত্র আধা ঘন্টার মধ্যে এই এলাকাটিতে আসা যায়। সেখানে কিন্তু এখন একটা পর্যটন হাব তৈরি হয়েছে, যেখানে বড় বড় শুধু রেস্টুরেন্ট হয়নি, যেখানে ইলিশ ঘিরে বিশাল এখানে একটি পর্যটন পরিবেশ। সেখানে কিন্তু সমানে ইলিশ বিক্রি হয়, এবং সেই ইলিশগুলোর মধ্যে কিন্তু অনেকের অভিযোগ রয়েছে যে যেখানে তারা পদ্মার ইলিশ বলে কিন্তু অন্য এলাকার ইলিশ তারা বিক্রি করেন, তবে সেটি বোঝা বড় কষ্ট। এবং এই যে হাটটি রয়েছে মৎস্য আড়ত, এটিকে দিন দিন প্রসারিত হচ্ছে, এবং এই পদ্মা তীরে মানুষ আসছেন, এবং এই যে ইলিশ ঘিরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু ক্রেতারা দাবি করেছেন যে স্থানীয় মৎস্য বিভাগ যাতে পদক্ষেপ নেয়, কোনো ক্রেতা এসে যাতে ঠকে না যান। তারা যদি পদ্মার ইলিশ কিনতে আসেন, সেই পদ্মার ইলিশ চেনার যে কৌশল সেগুলো যেন তারা এখানে দৃশ্যমান করে দেন, যে কিভাবে চিনতে পারবে পদ্মার ইলিশ, এবং কেউ যেন পদ্মার ইলিশ বলে উপকূলের ইলিশ বিক্রি না করতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু অনেক ক্রেতা দাবি করেছেন। কারণ তারা ঠকতে চান না, তারা বলছেন ঠিক আছে উপকূলের ইলিশ আমরা নিব, সেটা উপকূল বলেই দেওয়া হোক, কিন্তু পদ্মার ইলিশ বলে যাতে উপকূলের ইলিশ তাদেরকে চাপিয়ে দেওয়া না হয়। এরই মধ্যে কিন্তু আপনারা জানেন যে 28 আগস্ট থেকে কিন্তু মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে, এবং এই বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ যেখানে এই ঐতিহ্যবাহী ইলিশের যে একটা বড় হাব, সেই এলাকাটিতে কিন্তু এই যে মৎস্য সপ্তাহ সেটি ঘিরেও নানা রকম প্রস্তুতি রয়েছে। স্থানীয় মৎস্য বিভাগ এইসব আয়োজনের জন্য নানা রকম কর্মসূচি ঘোষণা করেছেন। তবে এই যে দেশ সেরা যে এই ভোরের ইলিশের হাট, সেখানে 2000-এর বেশি মানুষ কিন্তু এই প্রায় 2 ঘন্টার যে জমজমাট বেচা কিনা হয় ফজরের আজানের পর থেকে, এই 2 ঘন্টায় কিন্তু এই প্রায় 2000 মানুষের যে কর্মসংস্থান সেটি ঘিরেও কিন্তু এখানে অর্থনীতি প্রসারিত হচ্ছে। এবং সে অনুযায়ী দাবি করছেন যে আরো তারা বলছেন যে সেই অনুযায়ী যে এই হাটের যে আধুনিকায়ন, এইখানে ক্রেতা বিক্রেতাদের যে সুযোগ সুবিধা, জেলেরা যে এই পদ্মার পাড়ে নৌকা ভিড়িয়ে যে মাছ নিয়ে আসার যে রাস্তা, সেগুলো কিন্তু উন্নয়নের ব্যাপারে তারা বলছেন। এবং বিভিন্ন অঞ্চল থেকে যেখানে গাড়ি নিয়ে আসছেন সেগুলো পার্কিং করার কিন্তু সুযোগ তারা পাচ্ছেন না, সরু রাস্তায় যানজট লেগে যায়। এখানে বরফ সহ নানা রকম এই মাছ বহনের জন্য যে উপকরণ আছে সেগুলো কিন্তু বসবার জায়গা কম, এসব কারণে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। তো এই ছিল ইলিশের হাটের সবশেষ খবর। পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে ইলিশের ছড়াছড়ি, সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চট্টগ্রামে বৃষ্টি ও জোয়ারের পানিতে নালাগুলো হয়ে উঠেছে মরণ ফাঁদ। নালায় পড়ে ঘটছে প্রাণহানির ঘটনা। 2 মাস আগে নালায় পড়ে 2 জন মারা যান। গত বুধবার নালায় পড়ে একজন ব্যক্তি নিখোঁজ। মূলত নালাগুলো অরক্ষিত থাকার কারণে বৃষ্টি ও জোয়ারের পানিতে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ সাধারণ মানুষের। এভাবে দুর্ঘটনার দায় সেবা সংস্থাগুলো কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। তবে দুর্ঘটনা এড়াতে বড় নালাগুলোতে স্ল্যাব বসানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন সিটি মেয়র।
বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সিসিটিভি ফুটেজে দেখা যায় গত বুধবার মুষলধারে বর্ষণ ও নগর জুড়ে জলাবদ্ধতার সময় মুরাদপুর পুলিশ বক্সের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন 50 সালেহ আহমেদ। এ সময় হঠাৎ করেই পা পিছলে নালায় পড়ে যান তিনি। তীব্র পানির স্রোত থাকায় দ্রুত ভেসে যান তিনি। এর আগে গত 30 জুন সিএনজি নালায় পড়ে গিয়ে মহিলাসহ 2 জন মারা যান। মূলত বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরী জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে নালাগুলো দেখা যায় না। সেই সাথে কয়েক বছর ধরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলতে থাকায় অরক্ষিতভাবে নালাগুলো থাকায় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ সাধারণ মানুষের। নালাটা এভাবে দীর্ঘদিন থেকে পড়ে রাখছে, মানে অরক্ষিতভাবে কাজ করতে আছে। আস্তে আস্তে কাজ ঠিক মতো আরবি করছে বলে বলছে, কিন্তু এখন তো ঠিক মতো কাজ হচ্ছে না। সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। কাজটা বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এক্ষেত্রে সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো ফুটপাতগুলোকে দখলমুক্ত রেখে মানুষের বাধাহীন চলাচলটা নিশ্চিত করা। এক্ষেত্রে সবাই তো তাদের যে দায়িত্বগুলো সেগুলো পালন করছে না। এদিকে দুর্ঘটনা এড়াতে নগরীর নালাগুলোতে স্ল্যাব বসানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন সিটি মেয়র। আমরা একটা পরিকল্পনা করছি, সেটা হচ্ছে নালাগুলো যেগুলো আছে, মানে যেগুলো প্রয়োজন নেই এগুলোতে বাদ দেবো, স্ল্যাব দিয়ে দেওয়ার জন্য। গত বুধবার কয়েক ঘন্টার মুষলধারে বর্ষণে পুরো নগরী জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলায় বর্তমানে নগরীর বড় বড় খাল কিংবা নালাগুলো এভাবেই অরক্ষিত অবস্থায় রয়েছে। এখনই যদি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করেন নগর সংশ্লিষ্টরা। চশমা খালের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট দোকান কিংবা শপিং মল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অগ্নি নিরাপত্তা নিশ্চিত না করলে দেয়া হবে না ট্রেড লাইসেন্সও। গতকাল রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে অগ্নি নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। মেয়র বলেন, ব্যবসা করতে হলে জননিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, দীর্ঘমেয়াদী অগ্নি নিরাপত্তা জোরদারে প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এলাকা ওয়াইজ আমরা ডেট দিয়ে দিব, কোন কোন ডেটের পরে যদি তারা ফায়ার সেফটি না থাকে আমরা তাদেরকে কোনো ধরনের ট্রেড লাইসেন্স সহকারে কিচ্ছু দিব না, সেই মার্কেট আমরা বন্ধ করে দিব, যারই মার্কেট হোক না কেন। যদি আমরা দেখি যে তারা আসলে করছে না তাহলে আমরা কিন্তু সে চাপের দিকে যাব। যদি আপনাদের এটাকে ঠিক করার জন্যে লং টার্ম যদি আপনাদের ঋণ প্রয়োজন, একটা সফট টার্ম লোন ঋণ প্রয়োজন, সেটারও ব্যবস্থা কিন্তু সরকার করতে রাজি আছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পর এবার জোরে সোরে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে কয়লা ভিত্তিক মেগা প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। মহামারীর মধ্যেও পুরো দমে চলছে মূল নির্মাণ কাজ। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাবি, নির্মাণ ব্যয় বাড়লেও কেন্দ্রটি উৎপাদনে এলে তা বহুমাত্রিক অবদান রাখবে দেশের অর্থনীতিতে। সব ঠিক থাকলে এখানে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গভীর সমুদ্র বন্দর চালুও সময়ের ব্যাপার মাত্র। মহেশখালী থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কক্সবাজার থেকে ৩৩ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো। স্টিল এবং ইস্পাতের গাঁথুনিতে গড়ে তোলা হচ্ছে বয়লার চেম্বার বা স্টিম জেনারেটরের কাঠামো। মহেশখালীর এই প্রত্যন্ত অঞ্চলে ২০১৭ সাল থেকে মূল কাজ শুরু করে জাপানের ঠিকাদার প্রতিষ্ঠান। ১৬০৫ একর জমিতে এখানে প্রথম ধাপে উৎপাদিত হবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ। ৪ বছরের মাথায় এখানে নির্মাণ কাজে গিয়েছে ৫৫.৮৫%। সমুদ্রপথে কয়লা আমদানির সুবিধার্থেই ১৪ কিলোমিটার দৈর্ঘ্য, ২৫০ মিটার প্রস্থ এবং ১৮.৫ মিটার গভীরতার চ্যানেল খননের কাজ এখন প্রায় শেষ। প্রস্তুত করা হচ্ছে শক্তিশালী দুটি জেটি। এর একটিতে কয়লা, অন্যটিতে খালাস হবে প্ল্যান্টের তেল। কোভিডে অন্যান্য প্রকল্প যেমন স্থবির হয়ে গিয়েছে, আমাদের এই প্রকল্পটা কিন্তু কোভিডের কারণে কোনো সিঙ্গেল ডের জন্য বন্ধ হয়নি। আমরা আশা করছি এই প্রকল্প ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রথম ইউনিট আমাদের কমার্শিয়াল অপারেশনে যাবে। প্রকৌশলীরা জানাচ্ছেন, আমদানি করা কয়লা এখানে পরিবেশ সম্মত উপায়ে সংরক্ষণে তৈরি করা হচ্ছে কাভার্ড কোল ইয়ার্ড ও ছাই রাখার জায়গা।
দূষণ রোধে থাকবে 250 মিটার উঁচু স্ট্যাক বা চিমনিও। প্রতিমন্ত্রী জানালেন, বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি এখানে তৈরি হবে গভীর সমুদ্র বন্দর। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট এটা করার কারণে এবং ডিপসি ওখানে যেহেতু পোর্ট হচ্ছে সেটার কারণে অবশ্যই আমরা তার থেকে অতিরিক্ত বেশি আমরা খরচ করতেছি। ভবিষ্যতে এখানে একটা কোল টার্মিনাল হবে, যেখানে আমরা কয়লা বড় জাহাজে এনে কোল টার্মিনালে রেখে ছোট জাহাজ দিয়ে আমরা এই কয়লাগুলো বাকি জায়গাতে আমরা পৌঁছতে পারবো। এখন যেটা অনেক মনে হচ্ছে যে হয়তো অনেক কস্টলি বাট ইন দ্য লং টার্ম এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুবিধা বয়ে নিয়ে আসবে। সবকিছু ঠিক থাকলে আর মাত্র 3 বছরের মাথায় উৎপাদনে সক্ষম হবে দেশের প্রথম এই এনার্জি হাবের একাংশ। আগামীর বাংলাদেশে নির্ভরযোগ্য বিদ্যুতের অনন্য ঠিকানা হয়ে উঠবে এই মেগা প্রকল্পগুলো। 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে এখানে দৈনিক পোড়াতে হবে 12,000 মেট্রিক টন কয়লা। নির্মাতারা বলছেন, দীর্ঘমেয়াদে এখানে কয়লা ব্যবহার করা হলেও আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি রক্ষা করবে পরিবেশের ভারসাম্য। দেবাশিস রায়, সময় সংবাদ, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, মহেশখালী, কক্সবাজার। বিএনপি এখন মুক্তিযুদ্ধের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির মুখপাত্র হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। বিএনপির এমন মন্তব্যের জবাবে গতকাল বিকেলে বিআরটিসি আয়োজিত শোক সভায় তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে যারা নিজেরাই ধ্বংস করেছে, তারা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাকে আজ প্রশ্নবিদ্ধ করতে চায়। বিএনপি মুক্তিযুদ্ধে পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির আজকে মুখপাত্র। তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা পোস্ট কোভিড জটিলতার মতো মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তির সাথে থেকে রাজনীতি করে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক জটিলতায় পরাজিত অপশক্তির স্বার্থ রক্ষা রাজনীতি করতে গিয়ে তারা এখন নিজেদের পরিচয় অবস্থানও ভুলে গেছে। হতাশা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। দুই পাশে জঙ্গিদের বসিয়ে, দুই পাশে যারা আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান এই স্লোগান দেয়, তাদেরকে বসিয়ে তাদের সাথে মিটিং করে বলে আওয়ামী লীগ চেতনা ধারণ করে না। ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে তাদেরকে নিয়ে সমাবেশ করে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছে, এতে আমার তার মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা ড্যাবের নেতারা, ডাক্তাররা পরীক্ষা করে দেখতে পারেন, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইদানিং যে বক্তব্যগুলো দিচ্ছেন, এতে সত্যি আমার মনে হচ্ছে তার একটু স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন রয়েছে। ঝিনাইদহে পাচারের সময় 640 গ্রাম ওজনের স্বর্ণালংকার সহ একজনকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন খবরে গতকাল সকালে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সাথী এক্সপ্রেস পরিবহনের একটি বাস থেকে ফয়সাল নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় 640 গ্রাম ওজনের স্বর্ণালংকার। আটক ফয়সালের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার হাসিমপুর গ্রামে। সন্তানদের ফিরে পাওয়া নিয়ে সমঝোতার পথে জাপানি মা ও বাংলাদেশি বাবা। গতকাল ভিকটিম সাপোর্ট সেন্টারে দুই সন্তানের সঙ্গে তৃতীয় দিনের মতো দেখা করতে যান দুইজনই। পিতার দাবি, তার সন্তানরা এখানে ভালো নেই, আর মা বলছেন নিরাপদে আছে দুই মেয়ে। এদিকে শিশুদের 5 তারকা হোটেলে রাখতে বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বলেছেন, দুপক্ষ একমত হলেই কেবল হোটেলে রাখার আদেশ দেওয়া হবে। হরিপদ সাহার রিপোর্ট। দুই শিশু মেয়ের অধিকার নিয়ে জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। উচ্চ আদালতের আদেশে ভিকটিম সাপোর্ট সেন্টারে 31 আগস্ট পর্যন্ত থাকবে তাদের দুই মেয়ে। সকালে মা, বিকেলে বাবা দেখা করছেন নিয়মিত। বৃহস্পতিবারও মেয়েদের সঙ্গে দেখা করতে আসেন বাবা ইমরান শরীফ। তার দাবি, ভিকটিম সাপোর্ট সেন্টারে কষ্টে আছেন সন্তানরা। সারাদিন কিছু খায়নি বলেছে, এখানে খুব কষ্ট হচ্ছে আমার বাচ্চাগুলো। রাস্তায় বসে থাকা বাচ্চার মতো খাচ্ছিল আমার মেয়েগুলো, খুব খিদা লেগেছিল বলেছে। তবে শিশুদের মা এরিকো বলেন, এটা 5 তারকা হোটেল না হলেও তারা নিরাপদে আছে। This is not 5-star hotel, sure, but at least this place is clean, safe. The people here, who is taking care of
the children here, they have big heart. এরিকোর আইনজীবী জানালেন আদালতের বাইরেও সমস্যা সমাধানের চেষ্টা চলছে। কোর্টের কাছে জিনিসটা বিচারাধীন আছে, সুতরাং কোনো ব্যক্তি আমি অথবা অন্য কোনো একটা কথা বললেই সেটা বাস্তবায়িত হবে না, সেটি পারস্পরিক এগ্রিমেন্টের দরকার। দুই পক্ষকে আলোচনা করে একমত পোষণ করতে হবে, সেই একমতের উদ্দেশ্যেই ফিজিক্যালি আমরা বসবো। জাপানের আদালতে ইমরান শরীফের স্ত্রী এরিকো বিবাহ বিচ্ছেদের আবেদন করলেও তা এখনো নিষ্পত্তি হয়নি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জন্ম নিচ্ছে হাজার হাজার শিশু। গেল 4 বছরে ক্যাম্পে জন্ম নিয়েছে 1,10,000-এর বেশি রোহিঙ্গা শিশু, আর গর্ভবতী রোহিঙ্গা নারীর সংখ্যাও 25,000-এর বেশি। স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিরা বলছেন, পরিবার পরিকল্পনা সম্পর্কে অনাগ্রহ, কুসংস্কার ও এনজিওগুলোর নানা সুযোগ সুবিধার কারণে ক্যাম্পে বাড়ছে শিশু জন্মের হার। তবে জন্ম নিয়ন্ত্রণের জন্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করা হচ্ছে বলে দাবি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প 7 সন্তান ও স্ত্রী সহ 9 জনের পরিবার নিয়ে নূর কবির গেল 4 বছর ধরে বসবাস করছেন এই ক্যাম্পের D5 ব্লকে। শুধু নূর কবির নন, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে বসবাস করা রোহিঙ্গা পরিবারগুলোতে বেশিরভাগের সন্তান সংখ্যা 5-এর বেশি। এমনকি যাদের পরিবারে 5-এর বেশি সন্তান রয়েছে তারা আরও সন্তান নিতে আগ্রহী। আল্লাহ দিলে আরো মন্দির দিলে আরো লাগবে। তোমরা ভাই বোন কয়জন? 5টা। ছেলে কয়জন, মেয়ে কয়জন? ছেলে 5 জন, মেয়ে 3 জন। ডলার মা দিলে কষ্ট আছে। এই মুহূর্তে ক্যাম্পে গর্ভবতী নারীর সংখ্যা 25,000। গেল 1 বছরে জন্ম নিয়েছে 30,000 শিশু, আর এই পর্যন্ত 4 বছরে জন্ম নিয়েছে 1,10,000-এর বেশি শিশু। আবার অনেকে মনে করে যে আমাদের তো খাওয়ানোর কোনো ঝামেলা নাই, আমাদের সরকার দিবে, আমরা খাওয়াবো। জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি, তাদের সাথে ব্যাপারে আগ্রহ নেই, যার কারণে তারা যে বাচ্চা নেওয়ার প্রবণতা সেটি তাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় জন্ম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানালেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। ইতিমধ্যে বেশ আমাদের যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা মাঠ পর্যায়ে এই ব্যাপারে সক্রিয়ভাবে কাজ করছি। রোহিঙ্গার জন্মের হার নিয়ন্ত্রণ করা না গেলে প্রতি বছরই হাজার হাজার নতুন মুখে খাদ্যের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে 11 লাখ রোহিঙ্গার চাপে নানা সংকটে বাংলাদেশ। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিয়ে সবচেয়ে বেশি সংকটে বাংলাদেশ, আর এই সংকটের আগুনে সবচেয়ে বেশি ঘি ঢালছে হাজার হাজার গর্ভবতী রোহিঙ্গা নারী। সংশ্লিষ্টরা বলছেন, পরিবার পরিকল্পনার মাধ্যমে রোহিঙ্গাদের সচেতন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। নোয়াখালীর ভাষাঞ্চলের আশ্রয় প্রকল্প থেকে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতা করার অভিযোগে 9 দালালকে আটক করা হয়েছে। রোহিঙ্গাদের পালাতে সহযোগিতাকারীদের ধরতে বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত ভাষাঞ্চলের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালায় এপিবিএন, এনএসআই ও ভাষাঞ্চর থানা পুলিশ। এ সময় তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সহ দেশের বিভিন্ন উপকূলে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন ও তিমিসহ স্তন্যপায়ী প্রাণী। কী কারণে এসব প্রাণী মারা যাচ্ছে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। মৃত প্রাণী সংরক্ষণ কিংবা গবেষণায় নেই কোনো উদ্যোগ। কুয়াকাটায় মৃত প্রাণী সংরক্ষণাগার নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সহ ট্যুরিজম ব্যবসায়ীরা। কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গত বছর থেকে এ বছরের আগস্ট পর্যন্ত 12টি মৃত ডলফিন ও একটি তিমি ভেসে আসে। বেশিরভাগ মৃত প্রাণীর শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন স্থানীয়রা। আমাদের জালে যদি 2-1টা ডলফিন বাজে, আমরা এগুলো দেখলে ছাড়াই। ভারতের ট্রলার ওরা আসে, ওরা ওই বাধা টানে, ঠিক আছে, ওর ভিতরে ঢুকিয়া ওর ভিতরে ডলফিন মাছ মারা যায়। যদি পানির কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রেও মারা যেতে পারে। আর হলো যদি কোনো টক্সিক কোনো বিষাক্ততার কারণে মারা যেতে পারে।
ঠিক কী কারণে এসব প্রাণী মারা যাচ্ছে সেটা নিশ্চিত না হলেও বিশেষজ্ঞরা বলছেন সাগরে ট্রলার সহ অবৈধ জালের ব্যবহার বাড়ায় সামুদ্রিক প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। অনেক সময় ওরা হাঁকর উঠতেছে, তখন কোনো প্লাস্টিক ঢুকে যেতে পারে, এটা হতে পারে। অনেক সময় হতে পারে জাহাজ এসেছে, বাড়ি খেয়েও কোনো প্রোপেলারে মারা যেতে পারে। খুব যত্ন সহকারে যেন এটা খুলে দেয় জালে আটকা পড়লে, আর পাশাপাশি টুকরা জাল যেন কোনোভাবে যেন সমুদ্রে ফেলে না, এটা থেকে শতভাগ নিশ্চিত করতে হবে। 2020 সালে 6টি মৃত ডলফিন, একটি মৃত তিমি এবং এ বছরের আগস্ট পর্যন্ত 6টি মৃত ডলফিন ভেসে আসে কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে। সময় সংবাদ, পটুয়াখালী। মৃত্যুর কারণ নিশ্চিত করা সহ 5টি তথ্য সংগ্রহে চট্টগ্রামে প্রথমবারের মতো ময়নাতদন্ত করা হয়েছে একটি ডলফিনের। হালদা নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা ডলফিনটির ময়নাতদন্তে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ 14 সদস্যের চিকিৎসক দল। বিপন্ন এই প্রাণীর বিলুপ্তি ঠেকাতে সংগ্রহ করা তথ্য কাজে লাগানো হবে। শাখাউতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 আগস্ট নগরীর হামিদচর এলাকা থেকে পাওয়া গিয়েছিল মৃত এই প্রাণীটিকে। এবার মৃত্যুর কারণ সহ 5টি তথ্য নিশ্চিত হতে আয়োজন এই ময়নাতদন্তের। ঠোঁটের মধ্যে জাল পেঁচে যায়, তখন শ্বাসকষ্ট হয়ে মারা যায়, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত কারণ যে এটা কোনো জীবাণু দ্বারা কোনো ইনফেকশন কিনা। 3 নম্বর হচ্ছে কোনো রোগ দ্বারা এটা মারা গেল কিনা। ময়নাতদন্তের আগে পুরো ডলফিনটিকে পর্যবেক্ষণ এবং করা হয় এক্স-রে। এক পরিসংখ্যানে দেখা গেছে 2017 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় হালদা নদী এবং তার আশপাশ থেকে মৃত ডলফিন উদ্ধার হওয়া। সবশেষ গত 4 বছরে হালদা নদী থেকে 29টি এবং কর্ণফুলী নদী থেকে আরও 2টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। পোস্টমর্টেম করলে এখানে যে অর্গান যেগুলো পাবো, এটা আমরা পরবর্তী ছাত্রদেরকে বিভিন্ন ল্যাবে আমরা তাদের প্রশিক্ষণ দিতে পারবো। গাঙ্গেয় এই ডলফিন প্রজাতিকে বিশ্বের বিপন্ন প্রাণীর তালিকায় প্রথম সারিতেই রাখা হয়েছে। পুরো পৃথিবীতে এই ধরনের 1200 থেকে 1800 ডলফিন রয়েছে বলে ধারণা করা হয়। আর চট্টগ্রামের হালদার পাশাপাশি কর্ণফুলী এবং সাঙ্গু নদীতে এই ধরনের ডলফিন দেখা যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ত্রিমুখী সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ধান ও চাল ব্যবসায়ীরা। পাইকাররা বলছেন ধানের ক্রয় মূল্যের চেয়ে বাজারে বিক্রয় মূল্য কম। আবার চালকল মালিকদের দাবি ধানের ক্রয় মূল্যের চেয়ে চালের বিক্রয় মূল্য কম। অন্যদিকে জেলার খাদ্য বিভাগ বলছে 21 আগস্টের মধ্যে চালকল মালিকরা নির্ধারিত মূল্যে সরকারকে চাল সরবরাহ না করলে নেওয়া হবে ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা সহ সিলেট বিভাগের জেলাগুলো থেকে প্রতিদিন বড় নৌকায় করে পাইকাররা মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে ধান নিয়ে আসেন। ব্যতিক্রমী এ বাজারে মূল বেচা কেনা হয় নদীতে থাকা নৌকাতে। শুধু ধানের নমুনা নেওয়া হয় বাজারে। চালকল মালিকরা দাম ঠিক করলে নৌকা থেকে মেপে ধান বিক্রি করেন পাইকাররা। চলতি মৌসুমে ধানের উৎপাদন ভালো হওয়ায় কৃষক পর্যায়ে ধানের দামের চেয়ে বাজারের দর কম বলে জানান পাইকাররা। এতে মন প্রতি 50 থেকে 60 টাকা লোকসান হচ্ছে বলে দাবি তাদের। ব্যাপারী বর্ত খুব লস দিতেছে এবছর, গত বছর খুব সুবিধা গেছে, এবছর ব্যাপারী বর্ত যে করতেছে যান বাঁচে না। মোবাইল থেকে কাইন নিয়ে আশুগঞ্জে বিক্রি করলে আমাদের অনেক টাকা লস হয়। গ্রামাঞ্চল 1000 টাকা মন, এখানে 70 টাকা 62 টাকা বিক্রি করা লাগে। এদিকে দাম জটিলতার কারণ দেখিয়ে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে সময় আরো বাড়ানোর দাবি মিল মালিকদের। তবে সময় বাড়াতে নারাজ জেলা খাদ্য বিভাগ। আমাদের বন্দরের মাপ রইল 75.5 কেজি 2 মন, সরকার কিনে 80 মন। সরকারি আমাদের ইচ্ছা করে লুসকান দিচ্ছে মিলারদের আস্তে আস্তে নিস্তব্ধ করে ফেলছে। 1 মাসের সময় বৃদ্ধি করার জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি। এই সময় পদক্ষেপ নিতে না পারলে এটা অধিদপ্তর থেকে যে ইনস্ট্রাকশন দিবে আমাদেরকে, যে যা করতে বলবো আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। এবছর ব্রাহ্মণবাড়িয়ার 293টি চালকল থেকে 41,632 মেট্রিক টন চাল এবং 14,716 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নওগাঁর হাটগুলোতে উঠতে শুরু করেছে রোপা আউশ ধান। সরবরাহ বাড়ায় কমেছে দর। ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার তদারকির দাবি চাষিদের। ধান বেচা কেনার খবর জানাতে নওগাঁ সরস্বতীপুর হাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, মটুশী বরেন্দ্র এলাকার মাঠ থেকে কিন্তু ইতিমধ্যে রোপা আউশ জাতের ধান উঠতে শুরু করেছে এবং এসব ধান কিন্তু এখন হাটে নিয়ে আসছেন চাষিরা। তবে মৌসুমের প্রথম ভাগে ধানের যে দর, এটা কিন্তু গেল সপ্তাহের ব্যবধানে
নতুন ধান কিন্তু মন প্রতি 100 টাকা দর এখানে পড়ে গিয়েছে। অন্যদিকে সরু জাতের বিগত বুড়ো মৌসুমের যেসব ধান ছিল এই ধানগুলোর দর কিন্তু বিগত কয়েকদিনের তুলনায় 100 থেকে 150 টাকা পর্যন্ত নিচে নেমে গেছে। তো ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে একদিকে নতুন ধান, অন্যদিকে কিন্তু চালের বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে কিন্তু ধানটা এখন তাদেরকে মন প্রতি 150 বা 100 টাকা কম দরে কিনতে হচ্ছে। প্রান্তিক এসব হাটগুলো কিন্তু এখন রোপা আউশের ধানের সরবরাহটা আস্তে আস্তে বাড়ছে। তবে এই জনপদে এবছর কিন্তু রোপা আউশের আবাদ কিন্তু রেকর্ড পরিমাণ জমিতে হয়েছে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর কিন্তু প্রায় 65,000 হেক্টর জমি থেকে 3.5 লক্ষ মেট্রিক টন ধান কৃষকের ঘরে ওঠার তারা স্বপ্ন দেখছেন। এই ধানগুলো বিগত কয়েকদিন আগে কিন্তু প্রান্তিক চাষিরা 850 টাকা মন দরে বিক্রি করেছিলেন। তবে আজকের হাটে আমরা সেটা লক্ষ্য করছিলাম যে মোটামুটি 750 টাকা সেই দরটা কিন্তু এখন কেনা বেচা চলছে। ধানের এরকম একটি দরের জায়গাটা আস্তে আস্তে নিচে নেমে যাওয়ার পিছনে ব্যবসায়ীরা বলছেন যে চালের বাজারে কিন্তু কিছুটা ছন্দ পতন হয়েছে। চাল প্রতি মনে কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত কমে যাওয়ার কারণে ব্যবসায়ীরা ধানের দরটাও কিন্তু এরকম 100 বা 120-30 টাকা প্রতি মনে কম দরে কিনছেন তারা। তো প্রান্তিক চাষিরা বরাবরই যে বিষয়টি বলে থাকেন যে হাটগুলোতে কিন্তু ভোর সকালে তারা ধান নিয়ে আসছেন, কিন্তু ধান আনার পর কিন্তু প্রান্তিক চাষিদের উপস্থিতির তুলনায় ব্যাপারীদের উপস্থিতি এখানে খুবই কম। এ কারণে কিন্তু অনেকেই কিন্তু কাঙ্ক্ষিত দরটা পাচ্ছেন না এবং তারা বলছেন যে ব্যবসায়ীরা বাজারটা নিয়ন্ত্রণ করার কারণে কিন্তু দরের জায়গাটা তাদের নিশ্চিত হচ্ছে না। অন্যদিকে কিন্তু চলতি বুড়ো মৌসুমের যে ধান সংগ্রহ অভিযান ছিল জেলায় এবছর কিন্তু আগামী 30শে আগস্ট এই সংগ্রহ অভিযানটি শেষ হচ্ছে। এই সংগ্রহ অভিযানে জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত তারা প্রায় 50,000 মেট্রিক টন চালের সংগ্রহের যে টার্গেট বেঁধে দিয়েছিলেন তার বিপরীতে 45,000 মেট্রিক টন চাল কিনতে পেরেছেন। অন্যদিকে কিন্তু ধান সংগ্রহের অভিযানের জায়গাটা অনেকটাই ব্যাহত হচ্ছে। ধান এখানে 25,000 মেট্রিক টন সংগ্রহের যে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে মাত্র 3500 মেট্রিক টন ধান তারা কিনতে পেরেছিলেন। তো হাটগুলোতে এখন পর্যন্ত সরবরাহ যে পরিমাণ ধানের আসছে তার বিপরীতে কিন্তু ক্রেতার উপস্থিতি, বিশেষ করে পাইকারের উপস্থিতি অনেকটাই কম। এর কারণে কিন্তু দরের জায়গাটা কিছুটা হোঁচট খাচ্ছে প্রান্তিক চাষিরা বলছেন যে মৌসুমের প্রথম ভাগে কয়েকদিন আগে যে দরটা পাচ্ছিলেন এটা তারা অনেকটা সন্তোষ প্রকাশ করছিলেন। তবে সপ্তাহের ব্যবধানে কিন্তু 120 টাকা পর্যন্ত রোপা আউশ জাতের ধানের দরটা কিন্তু একদম নিচে নেমে গিয়েছে। এই নেমে যাওয়াকে চাষিরা বলছেন যে আসলে তারা যে আশা নিয়ে ধানটা চাষ করেছেন সেই আশায় কিন্তু তারা অনেকটা হোঁচট খাচ্ছেন বা কাঙ্ক্ষিত স্বপ্ন তারা পূরণ করতে পারছেন না। তবে জেলার প্রান্তিক এসব হাটগুলোতে কিন্তু ভোর 5:30 থেকে 11টা পর্যন্ত কেনা বেচা চলে। এই কেনা বেচায় কিন্তু সরকারি দপ্তরের যেসব নজরদারি শাখা রয়েছে এই নজরদারি শাখাগুলোর কিন্তু কর্মকর্তাদের উপস্থিতি না থাকার কারণে ব্যবসায়ীরা বরাবরই যে বিষয়টি তাদের মতো করে বাজার নিয়ন্ত্রণ করার কারণে দরের জায়গাটা কিন্তু কাঙ্ক্ষিত পান না, এমন অভিযোগ সবসময় প্রান্তিক চাষিদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তবে চাষিরা যে বিষয়টি বলছেন যে প্রত্যাশিত দর নিশ্চিত করার জন্য এসব হাটে একটা নজরদারি থাকা দরকার। অন্যদিকে কিন্তু বিগত মৌসুমে বুড়ো আবাদ যে এই জেলায় হয়েছিল প্রায় 11.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছিল। তবে মাঝখানে কিন্তু ধানের দর কিন্তু বেশ ঊর্ধ্বগামী ছিল। প্রতি মন কিন্তু বিক্রি করেছিল জিরা, নাজির, কাটারি এই জাতীয় ধান কিন্তু 1350 টাকা পর্যন্ত এসব হাটে বিক্রি করেছে। বিগত মৌসুমগুলোর চেয়ে কিন্তু অনেক দর এবার বেশি পেয়েছে প্রান্তিক চাষিরা বলছেন এরকম একটি দর দীর্ঘদিন পর তারা পাওয়ার কারণে তাদের যে স্বপ্ন তা কিন্তু অনেকটা পূরণ হয়েছিল। তো জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে বিগত মৌসুমের ধানের ভালো একটি বাজার দরের কারণে কিন্তু এই রোপা আউশ চাষের ক্ষেত্রে কৃষকদের একটা উৎসাহ তারা লক্ষ্য করেছিলেন এবং সেই উৎসাহের সূত্র ধরেই কিন্তু এবছর জেলায় 65,000 হেক্টর জমিতে রোপা আউশের আবাদ হয়েছে, যেখান থেকে কিন্তু 3.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে তারা তুলতে পেরেছিলেন। তো আমরা প্রান্তিক এসব হাটের আজকের বাজার ব্যবস্থার সঙ্গে একজন এখানকার মিলারের কাছ থেকে একটু জানতে চাবো আজকের কি দরে আপনারা ধান কিনা বেচা করছেন? আজকে আমরা নতুন ধান কিনতেছি, যেটা পারি ধান, এটা আমরা কিনতেছি 750 টাকা দরে। এটা গত কয়েকদিন আগে 850 টাকা বাজার ছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে ধানটা ভিজা থাকার কারণে ধানের দামটা কমে গেছে। আর জিরা ধান আমরা কিনতেছি 1220 টাকা 30 টাকা। কাটারি ধান কিনতেছি 1250 থেকে 70 টাকা দরে ধান কিনতেছি। অতিরিক্ত বৃষ্টির কারণে ধানের দামটা একটু এখন কম হচ্ছে। ধন্যবাদ আপনাকে। বলছিলেন এই হাটের একজন মিল ব্যবসায়ী, তিনি হাটে ধান কিনে থাকেন। তো এরকম বাজার ব্যবস্থার জন্য কিন্তু আসলে প্রত্যাশিত যে চাষিরা তারা বলছেন যে হাটগুলোতে চড়া দামের যে জায়গাটা নিশ্চিত করার জন্য প্রশাসনের একটা নজরদারি থাকা তাদের আশা করছেন।
তো মটুসি, এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ সরস্বতীপুর হাট থেকে ধান বেচা কেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। বিলুপ্তির পথে রাজবাড়ির তাঁত শিল্প, রং ও সুতাসহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি এবং অর্থ সংকটে 2000 তাঁতের মধ্যে চালু আছে মাত্র 50টি। এতে অসহায় হয়ে পড়েছেন তাঁত মালিকরা, আর বেকার হয়েছেন শত শত শ্রমিক। অবশ্য উপজেলা প্রশাসন শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজবাড়ী থেকে করিম ইসহাকের তথ্য ও ছবিতে রিপোর্ট। দিনের পর দিন তাঁতশিল্পের সুতা ও রংসহ যাবতীয় উপকরণের মূল্যবৃদ্ধি, অন্যদিকে প্রচণ্ড অর্থ সংকট। এতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া, বেরুলি, পাটিকাবাড়ি, খালিয়াপুর, গঙ্গারামপুর ও মধুপুর সহ বেশ কয়েকটি গ্রামের ঐতিহ্যবাহী তাঁতশিল্প এখন বিলুপ্তির পথে। 1 দশক আগেও এখানে 2000-এর বেশি তাঁতকল ছিল, এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মাত্র অর্ধশতাধিক। এতে পেশাদার তাঁতিদের ভাগ্যে নেমে এসেছে চরম দুর্ভোগ। বংশানুক্রমে চলে আসা পেশায় টিকে থাকতে না পেরে আয় রোজগারের জন্য বিকল্প কোনো পথও খুঁজে পাচ্ছেন না তারা। বন্ধ হয়ে যাওয়া এসব তাঁতকলের সাথে বিপুল সংখ্যক শ্রমিক জড়িত ছিল। তারাও পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। টাকা পয়সার অভাবে পড়ে আছে, মেশিন অন্য কাজ খুঁজে বেড়াচ্ছি, কোনো কাজ পাচ্ছি না। তাঁতের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, এই সুতের দাম বাড়াতে এখন তো আমরা না খেয়ে মরি। 1400 টাকা কিনতাম সেই সুতা এখন 1900 টাকা, 1900 টাকাতে কিনতাম সেই সুতা এখন 3000 টাকা। যদি সরকার আমাদের জন্য কোনো ব্যবস্থা করতো, হয়তো আমরা এই ব্যবসাটা চালিয়ে যেতে পারতাম। কাপড় বিক্রি করতে যেয়ে আমরা বিক্রি করতে পারতেছি না, যে দাম বিক্রি করতেছিলাম সে তার চাইতে বরঞ্চ 10 টাকা কম। এ অবস্থায় উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। তাঁতিরা অন্য পেশায় স্থানান্তর করায় তাঁতকলগুলো বন্ধ হয়ে গেছে। এই মর্মে আমি তথ্য পেয়েছি ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে, এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। বালিয়াকান্দি উপজেলার 15টি গ্রামের প্রায় 1200 তাঁতি পরিবার এখন অসহায়। সময় সংবাদ, রাজবাড়ী। ঝিনাইদহে বাস শ্রমিক আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে ঝিনাইদহের সঙ্গে মাওয়া, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া সহ সারা দেশের যান চলাচল। পুলিশ জানায়, গতকাল সকালে শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে ইজি বাইক ও বাস শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় 2 জন বাস শ্রমিককে আটক করে পুলিশ। খবর পেয়ে আশেপাশের টার্মিনাল থেকে আসা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে পরিবহনের দীর্ঘ সারি তৈরি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আটক 2 শ্রমিককে ছেড়ে দিলে 2 ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে কমলনগর উপজেলা পরিষদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জানান, রামগতির আলেকজান্ডারে সেনাবাহিনীর মাধ্যমে নির্মাণ করা বেড়িবাঁধ এখনও ভালোভাবে টিকে আছে, কিন্তু কমলনগরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধ নির্মাণ করলে তা টেকসই হয়নি। তাই 31 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের কাজের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি তাদের। এলাকাবাসীর অভিযোগ, তাদের দাবিকে উপেক্ষা করে গত 17 আগস্ট পানি উন্নয়ন বোর্ড টেন্ডার আহ্বান করে। বাঁধটি নির্মাণে 3100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে অসহায় 300 পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হলো। গতকাল সকালে জেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে তাদের মাঝে চাল, ডাল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট AHM সাইফুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হতদরিদ্রদের সহায়তায় এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা। ফাইজার বায়োনটেক ও মডার্নার বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দিয়েছে কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার পরও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও সংক্রমণের ঝুঁকিতে থাকা ব্যক্তিরা নিতে পারেন তৃতীয় ডোজ। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পর করোনার বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দিল কাতার। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরও যাদের দেহে রোগ প্রতিরোধের সক্ষমতা কম ও সংক্রমণের ঝুঁকি আছে সেই সব ব্যক্তিদের ফাইজার বায়োএনটেক ও মডার্নার তৃতীয় ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। দেশটির সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অধিকাংশ মানুষকে 2 ডোজ দেওয়া হয়েছে এবং যাদের জটিল রোগে আক্রান্ত তাদেরকে তৃতীয় ডোজ দেওয়া হবে।
আজকেই ঘোষণা দিয়েছে যে করোনার দ্বিতীয় ডোজ যাদেরকে সম্পূর্ণ করা হয়েছিল এবং তাদের মধ্যে যারা জটিল রোগে আক্রান্ত বা যারা বেশি ঝুঁকিপূর্ণ তাদেরকে তৃতীয় ডোজ বুস্টার দেওয়া হবে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এরই মধ্যে প্রায় 85% মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছে কাতার। 24 লাখের বেশি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে প্রায় 44 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গ্রীষ্মের শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ থাকে ইতালিতে, ফলে সেই সময়টায় অধিকাংশ বাংলাদেশি প্রবাসী দেশে ছুটে আসেন। কিন্তু করোনা পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকায় এই বছর দেশে আসতে পারেনি তারা। তবে ইতালির করোনা পরিস্থিতি ভালো থাকায় ছুটির দিনগুলোতে আনন্দে মেতেছিলেন প্রবাসীরা। বিভিন্ন দর্শনীয় পর্যটন কেন্দ্রে ঘুরে ফিরেও আনন্দ ও বিনোদনে সময় কাটিয়েছেন তারা। ইতালির ভেনিস থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। 2 লাখ প্রবাসী অধ্যুষিত ইতালিতে প্রায় 40,000-এর বেশি বাংলাদেশি পরিবারের বসবাস। গ্রীষ্মের শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা বন্ধ থাকার সুযোগে প্রবাসীরা অনেকেই বাংলাদেশে বেড়াতে আসেন। কিন্তু করোনাকালে বাংলাদেশের সঙ্গে ইতালির বিমান যোগাযোগ বন্ধ থাকায় 2020 ও 2021 সালের গ্রীষ্মে অনেকেই দেশে আসতে পারেনি। দেশে যেতে না পারলেও ইতালিতে এবছর করোনা পরিস্থিতি ভালো থাকায় প্রবাসীরা ছুটিতে পরিবার নিয়ে বিভিন্ন আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে ভ্রমণ করে আনন্দে সময় কাটিয়েছেন। ফ্লাইট আমাদের সমস্যার কারণে দেশে আসতে পারি নাই। এখন বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন শহরে ঘোরাঘুরি করতেছি, আনন্দ করতেছি। গ্রীষ্মকালে প্রতি বছর বাংলাদেশে বেড়াতে যাই, এবার যেতে পারিনি ফ্লাইট বন্ধ হওয়ার কারণে। তবে এবার অনেক এনজয় করেছি, ইতালিতে বিভিন্ন শহরে ঘুরেছি। বিভিন্ন এয়ারলাইন্স এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী ইতালি প্রবাসীরা তুলনামূলক বেশি দেশে বেড়াতে আসেন। করোনা পরিস্থিতিতে এবার ইতালিতে বিভিন্ন মনোরম দর্শনীয় স্থানে ঘুরে বেরিয়েছেন তারা। এছাড়াও পিকনিক, আনন্দ ভ্রমণ, শিক্ষা সফর ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে বাংলাদেশি কমিউনিটিতে এবছর সবচেয়ে বেশি। এবছর সামারে দেশে না যেতে পারলেও ইতালির অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরেছি, অনেক সুন্দর সুন্দর স্থান দেখেছি। আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে। ইতালির করোনা পরিস্থিতি ইউরোপের মধ্যে সবচেয়ে নিয়ন্ত্রণে ছিল। এতে অনেকদিন পর দল ভেদে আনন্দ করে সময় কাটিয়েছেন প্রবাসীরা। তবুও অনেক প্রবাসী অপেক্ষায় আছেন বিমান চলাচল স্বাভাবিক হলে বাংলাদেশে বেড়াতে যাওয়ার জন্য। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের আয়োজনে শেষ হলো ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট। এই আয়োজনে দেশটির প্রতিটি কাউন্টি থেকে বাংলাদেশিরা ভিড় জমিয়ে মাতিয়ে রেখেছিলেন ফাইনালের পুরোটা সময়। আয়ারল্যান্ড থেকে সোয়েজুলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড, সংক্ষেপে বিএসএআই এর যাত্রা শুরু হয়েছিল সেই 2009-এ। সংগঠনটি প্রতি বছর ক্রিকেট, ফুটবল ছাড়া অন্যান্য খেলারও সফল আয়োজক। প্রতি বছরের মতো এবছরও বিএসএআই এর আয়োজনে ফুটবল ও ক্রিকেটে শত শত বাংলাদেশি জমায়েত হয়েছিলেন লিমরিকের অ্যাডেয়ার মাঠে। খেলা উপভোগে বাংলাদেশি ছাড়াও স্থানীয় কাউন্সিলর, বাংলাদেশি একজন ডেপুটি মেয়র ও দেশটির শিক্ষা প্রতিমন্ত্রী নায়ুল কলিন্সও উপস্থিত ছিলেন। বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সংগঠনটির এই আয়োজন দেখে অভিভূত তারা। এই টুর্নামেন্টে আসতে পেরে আমি আনন্দিত। আয়ারল্যান্ডের অনেক অঙ্গরাজ্যেই বাংলাদেশিরা বসবাস করছেন। আমাদের সরকার প্রবাসীদের সাথে কাজ করতে আগ্রহী। এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সামনে আরো টুর্নামেন্ট আয়োজন করব। খেলাধুলার পাশাপাশি অন্য অনুষ্ঠানও করতে চাই আমরা। I just like to welcome all the people from Bangladesh here today. This is a wonderful event. I'm delighted that you invited me along. It's absolutely fantastic. টুর্নামেন্টকে সফল করায় আগত অতিথি থেকে শুরু করে বাংলাদেশিদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনে বিএসএআই এর পাশে থাকার অনুরোধ জানান সংগঠনটির সভাপতি। বিভিন্ন সময় সামারে, উইন্টারে আমরা খেলাধুলা দিই। এটাও ছিল আমাদের সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের একটা প্রোগ্রাম এবং একটা টুর্নামেন্ট, যেটা আমরা বিগত জীবনে করতে পারি নাই। এ ধরনের আয়োজনে খুশি আগতরাও। ফুটবলে ডাবলিন কাউন্টি ও ক্রিকেটে লিমরিক কাউন্টি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণে সংগঠনটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির অনেক ক্রীড়াপ্রেমী। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।
খেলার খবর। বিসিবি নির্বাচনের আগে আবারও কৌশলী নাজমুল হাসান পাপন। বার্ষিক সাধারণ সভা আয়োজন ও কাউন্সিলরদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সহ সব প্রক্রিয়ায় অংশ নিলেও নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন বলে জানিয়েছে তিনি। এদিকে অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে পরবর্তী নির্বাচন। জাতীয় ও বয়সভিত্তিক পর্যায়ের উন্নতিতে নিজেদের সফল হিসেবে দাবি করলেও আঞ্চলিক ক্রিকেট নিয়ে আক্ষেপ রয়েছে পাপনের। গতকাল এজিএম শেষে এসব কথা জানান বিসিবি প্রধান। চিন্তা করছিলাম এবং বলছিলাম আমার ওয়াইফকে যে ক্রিকেট বোর্ডে যদি থাকতেই হয় ডাইরেক্টর হয়ে থাকা ভালো, এই প্রেসিডেন্ট এখন আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়। আমার বউ বাচ্চারা কেউ আমার সামনে আসে না, ঠিক আছে? সো আমাকে ডাক্তারের একটা কিন্তু বারবার বলা হয়েছে যে এই ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। সেকেন্ড প্রশ্ন আপনি বললেন যে প্রথম বক্তব্যটা 2017 সালের, পরেরটা 2021-এর। প্রায় 4 বছর পেরোলেও নাজমুল হাসান পাপনের নির্বাচনের পুরনো কৌশল পাল্টায়নি। করোনা পরিস্থিতিতে বিসিবির বার্ষিক সাধারণ সভার এবারের আয়োজন ছিল নিরুত্তাপ। 5 তারকা হোটেলের এক ফ্লোরে বিসিবির কর্তা ব্যক্তি ও কাউন্সিলরদের সভা, আরেক ফ্লোরে অপেক্ষায় গণমাধ্যম কর্মীরা। প্রায় 3 ঘন্টার সভা শেষে ব্রিফ করতে আসেন বোর্ড সভাপতি। বোর্ডের প্রভাবশালী কর্তারা নন, এদিন মঞ্চে সভাপতির সঙ্গী ঢাকার বাইরের কাউন্সিলররা। নির্বাচন সামনে রেখে কাউন্সিলরদের বাড়তি আপ্যায়নের ঘটনা নতুন নয়, এবারও ব্যতিক্রম হয়নি। একটি ল্যাপটপ আর 1 লাখ টাকা করে দেয়া হয়েছে প্রত্যেককে। নির্বাচনের মাঠে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় সফল পাপনের পরিচালনা পর্ষদ। আমাদের টার্গেট করেছি আমরা 1 তারিখে বোর্ড মিটিং রাখবো, ওখানে আমরা নির্বাচনের যা যা নিয়ম কানুন আছে সবকিছু অ্যানাউন্স করে দিব। যে কাউন্সিলরদের নিয়ে হঠাৎ এত মাতামাতি, তাদের আওতাধীন আঞ্চলিক ক্রিকেট সারা বছর থাকে আলোচনার বাইরে। এবারও আশ্বাস মিলেছে, ঢেলে সাজানো হচ্ছে সব। রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনটা দুটো জায়গায় টেস্ট কেস হিসেবে আমরা দুটো কমিটি করে শুরু করেছি, একটা হচ্ছে চিটাগং, একটা সিলেট। আমাদের তো খেলারই জায়গা নেই, মাঠ দরকার। সেই জন্য বিসিবি অলরেডি একটা কমিটি তৈরি করেছে। লাস্ট বোর্ড মিটিং এ আমরা নেশন ওয়াইড খেলার মাঠ কিনতে ইচ্ছুক। এই আশ্বাসে এবারও গা ভাসিয়েছেন মোট 166 কাউন্সিলরের মধ্যে সাধারণ সভায় উপস্থিত প্রায় 130 জন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বোর্ড সভাপতির আক্ষেপ থাকলেও আঞ্চলিক ক্রিকেটের কার্যক্রম এবং পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কাউন্সিলর এবং বোর্ড পরিচালকরা। গত 8 বছরে জাতীয় দলের পারফরমেন্সের সফলতাও বোর্ডের ঘরে আসবে বলে মত তাদের। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের মনের কথা বলতে পারায় এজিএম নিয়ে উচ্ছ্বসিত সবাই। আশা রাখছেন প্রেসিডেন্টের দেয়া নতুন আশ্বাসগুলো পূরণ হবে আসছে সময়ে। সাধারণ সভার স্থলে কাউন্সিলরদের সকল বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। মেনে নিয়েছেন উত্থাপিত দাবি দাওয়াগুলো। নির্বাচনী বছরের উপহার উপঢৌকনের মেলায় আশ্বাস মিলেছে অফুরন্ত। দূর দূরান্ত থেকে মনের কোণে আক্ষেপ নিয়ে আসা কাউন্সিলররা ফিরেছেন একরাশ সন্তুষ্টি নিয়ে। টেবিলের খেলায় সবসময় দুর্দান্ত পারফর্ম করেছে নাজমুল হাসান পাপনের বোর্ড। তার কট্টর সমালোচকরাও অকপটে মেনে নিয়েছেন বিষয়টি। এবারের বার্ষিক সাধারণ সভাতেও হয়নি কোনো ব্যতিক্রম। প্রমাণ সভায় উপস্থিত কাউন্সিলরদের এই বক্তব্য। আমরা মন খুলে কথা বলেছি, কথা বলার সুযোগ ছিল। আমরা আমাদের বিভিন্ন দাবি দাওয়া আবদার তুলে ধরেছি এবং ক্রিকেট বোর্ডের মাননীয় সভাপতি এবং পরিচালকরা সবাই আমাদের এই দাবি দাওয়াগুলো একমত ছিল। কাউন্সিলরদের চাওয়া পাওয়াটার খুব একটা বেশি কোনো কিছুই নেই এবং প্রেসিডেন্ট তো আশ্বাস দিয়েছে নাকি যা কিছু দরকার যে কটাই কাউন্সিলর চেয়েছেন আমরা সব কিছুই পজিটিভ এবং বোর্ড প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন। কিন্তু যে রিজিওনাল ক্রিকেট নিয়ে উত্তাপ ছড়ানোর কথা ছিল টেবিলের আলোচনায়, সেখানেও নিরুত্তাপ, শুনশান, নীরবতা। চট্টগ্রাম এবং সিলেটের পরীক্ষামূলক কর্মযজ্ঞের হিসেব না মিললেও গঠনতন্ত্রের দোহাই দিয়ে কাউন্সিলরদের সন্তুষ্টি ছিল শতভাগ। আমাদের কনস্টিটিউশনে আছে যতদিন পর্যন্ত না রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন হচ্ছে না ততদিন পর্যন্ত বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থাগুলো রিজিওনাল ক্রিকেট হিসেবে কাজ করবে। এবং আমরা কিন্তু গত 8 বছর ধরে জেলা পর্যায়ে এজ গ্রুপ ক্রিকেট, স্কুল ক্রিকেট থেকে শুরু করে ওই পর্যায়ের ক্রিকেটগুলো কিন্তু আমরা জেলা এবং বিভাগীয় পর্যায়ে আমরাই কিন্তু পরিচালনা করে থাকি। দোষ আছে, আমরা রাইট টাইমে আপনার কমিটিগুলি জমা দিতে পারি নাই। সবকিছু ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। সমালোচনা যা আছে তা পুরোটাই মাঠের কার্যক্রম নিয়ে। তবে সংগঠন হিসেবে গত কয়েক বছরে বিসিবির সাফল্য ঈর্ষণীয়। করোনা পরবর্তী সময়ে তাদের বিভিন্ন পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে চারদিকে। আমাদের ক্রিকেট এখন যে মাত্রায় পৌঁছেছে এটা তো ক্রিকেট বোর্ডেরই সফলতা। অন্যান্য ফেডারেশন, অ্যাসোসিয়েশন যাদের
আর্থিক সীমাবদ্ধতা আছে তাদেরকেও কিন্তু ক্রিকেট বোর্ড সহযোগিতা করেছে। আর কোভিডে যে সমস্ত ক্রীড়া সংগঠক বলেন, তারপরে ক্রীড়াবিদরা বলেন, যারা আর্থিকভাবে অসহায় অবস্থায় আছে তাদের পাশেও ক্রিকেট বোর্ড দাঁড়িয়েছে। এবং আমাদের যে অবকাঠামো যেগুলো উন্নয়ন করা ক্রিকেটের সাথে খুব বেশি প্রয়োজন, সেদিকেও ক্রিকেট বোর্ড এখন দৃষ্টি দিয়েছে। নির্বাচনের আগে এই এজিএম আশা জাগিয়েছিল ক্রিকেট পাড়ায়, কিন্তু কাউন্সিলরদের ইয়েস স্যার মনোভাব আবারও হতাশায় পুরালো সবাইকে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। কোয়ারেন্টাইন পর্ব শেষে আজ অনুশীলনে ফিরছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। গতকাল সকালে টাইগাররা আর বিকালে অনুশীলন করবে কিবিরা। তার আগে কোয়ারেন্টাইনের শেষ দিনে জিম ও সুইমিং করে মুশফিক রিয়াদরা। এদিকে দেশে ফিরে কোয়ারেন্টাইন করছেন সাকিব আল হাসান। তবে বিশ্বসেরা অলরাউন্ডার অনুশীলনে ফিরবেন রোববার। রাজধানীর এক 5 তারকা হোটেলে গেল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই 3 দিন কোয়ারেন্টাইন করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। টানা 2 দিন 4 দেয়ালে বন্দি থাকার পর তৃতীয় ও শেষ দিনে রুম থেকে বাইরের আলোতে আসবার সুযোগ পেয়েছে বাংলাদেশ দলের 19 ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে কড়াকড়ি কোয়ারেন্টিনে 10 দিন থাকতে হয়েছিল টাইগারদের। নিউজিল্যান্ড সিরিজের আগে অবশ্য তেমনটা হয়নি। তাই তো তৃতীয় দিনের মাথায় নিয়ম মেনে গ্রুপ আলাদা হয়ে পর্যায়ক্রমে জিম, এরপর সুইমিং পুলে লম্বা সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট দল শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা 3 ঘন্টা অনুশীলন করবে ইনডোরের নেট এবং সেন্টার উইকেটে। এরপর দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত একাডেমিতে অনুশীলন করার কথা রয়েছে অতিথিদের। টাইগারদের অনুশীলনের একদিন পর মাঠে নামবার কথা থাকলেও আপাতত আরও 2 দিন পিছিয়েছে সাকিব আল হাসানের অনুশীলনের সূচি। টিম সূত্রে জানা গেছে বুধবার মধ্যরাতে দেশে ফিরে সরাসরি টিম হোটেলে উঠেছেন সাকিব, যে কারণে পূর্ণাঙ্গ কোয়ারেন্টাইন পর্ব শেষ করেই মাঠে অনুশীলনে নামতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। শনিবার সাকিবের কোয়ারেন্টাইনের তৃতীয় ও শেষ দিন পূর্ণ হবে। ওই দিন জিম ও সুইমিংয়ে সুযোগ পাবেন মিস্টার 75। এরপর রোববার দুপুরে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে অনুশীলনে যোগ দিবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। জাতীয় দলের 33 বছর বয়সী এলিটা কিংসলে সুযোগ পেলে কতটা ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফুটবল বিশ্লেষকরা। তাদের মতে ফুরিয়ে যাওয়া শেষ বয়সী কাউকে না নিয়ে পরিকল্পনা করার বদলে বাফুফের উচিত তরুণদের নিয়ে চেষ্টা করা। হেড কোচ জেমিডে বলছেন, কিংসলে তাদের অটোমেটিক পছন্দ নয়, নিজেকে প্রমাণ করেই তাকে জায়গা করতে হবে জাতীয় দলে। পুরনো চাল নাকি ভাতে বাড়ে, কিন্তু সেটা কতটা পুরনো সেটাও লক্ষ্য রাখা জরুরি। সম্প্রতি দেশের ফুটবলে আলোচিত নাম এলিটা কিংসলে। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এই নাইজেরিয়ানকে অনেকেই দেখতে চান জাতীয় দলে, কিন্তু আসছে অক্টোবরে তিনি যে পা রাখবেন 33-এ, সেই খবর কি আছে কারো? এলিটা তার সোনালি সময় পেরিয়ে এসেছেন আরও বছর কয়েক আগে। নিয়তি বড় নিষ্ঠুর। বুড়িয়ে যাওয়ার অজুহাতে বিশ্বসেরা ফুটবলারকেও যখন সাইড বেঞ্চ গরম করতে হয়, সেখানে কিংসলে নস্যি। আর তাই শেষ বেলার সূর্যের সৌন্দর্যে তন্ময় না হয়ে বাফুফের উদ্দেশ্যে বোদ্ধাদের পরামর্শ, সুদূর প্রসারী চিন্তা করে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখা হোক তরুণ ভিনদেশি। অনেকদিন খেলার বাইরে ছিল, তারপরে এবার বসুন্ধরাতে নাম নিবন্ধন করেছে খেলার জন্য। আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি বসুন্ধরাতে নিয়মিত খেলতে পারছে না। আমরা যদি ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করি, সেখানে কিন্তু আমার পারফরমেন্সটা বিবেচ্য। আমি যদি পারফরমেন্স না দেখাতে পারি, আমি যতই বড় খেলোয়াড় হই না কেন, সেখানে কোনোভাবেই সমীচীন হবে না তাকে সুযোগ দেওয়া। 33 বছর বয়সে হয়তো বা 1 বছর 2 বছর খেলবে, তারপরে কিন্তু খেলতে পারবে না, সে যত বড়ই প্লেয়ার থাকুক না কেন। সেক্ষেত্রে বিএফএফে এগিয়ে আসতে হবে। তারা যদি ন্যাশনাল টিমটাকে স্ট্রং করতে চায়, তারা যদি এরকম খেলোয়াড় নিতে চায়, এখন বাংলাদেশে অনেক খেলোয়াড় আছে যাদেরকে এখন যদি আমি নাগরিকত্ব দিই, তাদের থেকে আমি 5-6 বছর সার্ভিস পাবো। সেই সার্ভিসটা দেশের জন্য কাজ করবে। এবং গেল মৌসুম থেকে দেশের ঘরোয়া ফুটবলে অনিয়মিত মুখ এলিটা কিংসলের ঠিকানা এখন বসুন্ধরা কিংস। তবে সেখানে নিয়মিত খেলার সুযোগ হয় না তার। অধিকাংশ সময়ই গরম করতে হয় সাইড বেঞ্চ। একাদশে ডাক পেলেও সেটা বদলি হিসেবে। তাই জাতীয় দলের জন্য তাকে নিয়েও তেমন একটা আগ্রহ নেই হেড কোচ জেমির। If he's fit and he has the correct clearance, then obviously we'll look at him to take to SAF Championship. If he's not fit and he's not performing, then he gets treated the same as any other player. He doesn't have clearance from AFC to play for international football, the same as
He doesn't play in the AFC Cup for Kings because he doesn't have clearance yet. Once he gets clearance, then he's available to play for national team. At the moment, he's not available. 2011 সালে আরামবাগের হাত ধরে বিপিএল পর্ব শুরু হয় এলিটা কিংসলের। এরপর বিভিন্ন সময় বিজেএমসি কিংবা মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেললেও বিদেশি কোটায় তাকে দলে টানেনি শীর্ষ পর্যায়ের কোনো ক্লাব। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আলোচনায় জিয়াউর রহমানের সমাধি নেই চন্দ্রিমা উদ্যানে, বললেন প্রধানমন্ত্রী। সরিয়ে নেওয়া হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পাল্টা অবস্থান বিএনপির। মহামারীতেও পুরো দমে চলছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কর্মযজ্ঞ। সব ঠিক থাকলে 3 বছরেই যাবে উৎপাদনে। গভীর সমুদ্র বন্দর চালুও সময়ের ব্যাপার। এবং বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রামের নালাগুলো যেন মরণ ফাঁদ। বারবার ঘটছে প্রাণহানি। স্ল্যাব বসিয়ে দুর্ঘটনা এড়ানোর কথা ভাবছেন মেয়র। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।